এরপর আমি অনুরোধ জানাবো এই বিদ্যালয়ের প্রেসিডেন্ট শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়কে স্বাগত ভাষণ দেওয়ার জন্য। কমলপুর রামকৃষ্ণ বিবেকানন্দ একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধনের দিন। এই বিশেষ দিনে আমরা পেয়েছি পুরুলিয়া রামকৃষ্ণ মিশন, তার সাথী সংগঠন কল্যাণের অধ্যক্ষ মহারাজ ভাস্করানন্দজি। আমি কমলপুর থেকে যখন পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে গেস্ট টিচার হিসেবে যাই, প্রথমেই আমি ওনাকে সেখানে পেয়েছি কিছুদিন। তারপর উনি আরও উচ্চতর দায়িত্ব নিয়ে অন্য আশ্রমে যান রামকৃষ্ণ মিশনেরই। স্বাভাবিকভাবে আমি যে 10 বৎসর পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে গেস্ট টিচার হিসেবে গিয়েছি, তাতে ওনাকে সর্বক্ষণ পাইনি, এটা আমার দুর্ভাগ্য। তো এই অল্প সময়ের মধ্যে ওনার যে আচার আচরণ, ব্যবহার এবং সবচেয়ে খোলা মনের মানুষ, যেটা আজকালকার দিনের খুব অভাব, সেটা আমি ওর মধ্যে লক্ষ্য করেছি। সেই মহারাজকে আমি দীর্ঘদিন বাদে আজকে পেয়ে আপ্লুত। তাই আমি আজকের অনুষ্ঠানের প্রথমেই তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তিনি আজকে আমাদের এই অনুষ্ঠানের চিফ গেস্ট, প্রধান অতিথি। এরপর আসি আরেকটি মানুষ যাকে আমরা আজকের অনুষ্ঠানে পেয়েছি। একটু আগে আমার ছাত্র দিলীপ বারবার তার কথা বলেছে, স্বপন বন্দ্যোপাধ্যায়। নামটি এই এলাকায় অতি পরিচিত, কারণ তিনি বারে বারে আমাদের প্রতিষ্ঠানে এসেছে। যখনই দেখেছি তখনই উনাকে পেয়েছি। আমি দীর্ঘদিন তার সাথে বিভিন্ন কাজকর্ম, বিভিন্ন আলোচনা, বিভিন্ন অনুষ্ঠানে পেয়েছি। স্বাভাবিকভাবেই এই মানুষটিকে আমি খুব ঘনিষ্ঠভাবে চিনি। ইনি রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের প্রাক্তন বিশিষ্ট ইংরাজির জনপ্রিয় শিক্ষক, সমাজসেবী। তার উপর শ্রী শ্রী রামকৃষ্ণ, শ্রী মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ নিবেদিত প্রাণ। আমার বন্ধু প্রতিম বন্ধু, ভাতৃপ্রতিম বন্ধু এবং সহকর্মী। একই সাথে ওই বিদ্যালয়ে আমরা শিক্ষকতার কাজ করেছি এবং আমার কমলপুর থেকে রামকৃষ্ণ মিশনে গেস্ট হিসাবে, টিচার হিসাবে যাওয়ার পিছনে ওনার অবদান এবং তখনকার বিদ্যাপীঠের প্রধান শিক্ষক স্বামী শিবপ্রদানন্দজি মহারাজের অবদান আমি আজকের এই বিশেষ দিনে বিশেষভাবে স্মরণ করছি। তো যাই হোক, এই ছোট্ট খাট্ট চেহারার মানুষটি দেখে আপনারা বুঝতে পারবেন না ওনার ভিতরে কি উপাদান আছে, কি বারুদ আছে। আপনারা ওনার বক্তব্য একটু পরেই শুরু হবে। ওনার বক্তব্য শুরু হলেই সেই বক্তব্যের মধ্য দিয়েই আপনারা উপলব্ধি করতে পারবেন। আমাকে আর বিশদভাবে ওনার সম্পর্কে বলতে হবে না, উনি নিজেই নিজেকে প্রস্ফুটিত করবেন। স্বাভাবিকভাবে সেই বন্ধু প্রতিম, ভাতৃপ্রতিম বন্ধু, তাকে আমার
আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আর মঞ্চে উপবিষ্ট অনেক সুধীবৃন্দ আছে, অনেক শিক্ষাব্রতী আছে, অনেক প্রধান শিক্ষক আছে, তাদের সকলকে জানাই আন্তরিক ভালোবাসা, শ্রদ্ধা এবং ধন্যবাদ। যাই হোক, যে কথাটা বলতে চাইছিলাম, যে কথাটা আমাকে বলতে বলা হয়েছে, তা হলো এই বিদ্যালয় কিভাবে গড়ে উঠল তার পিছনে একটা ইতিহাস আছে। ইতিহাসটা অনেক ব্যাপক, অনেক বিস্তৃত। আজকের এই স্বল্প পরিসরে আমি সেই বিস্তৃত আলোচনায় যেতে চাই না। শুধু কয়েকটি কথা ছোট্ট করে একটু না বললেও পারছি না। আপনারা জানেন এই বিদ্যালয়টি 2000 সালের 1 জানুয়ারি তার পঠন পাঠনের মধ্য দিয়ে প্রথম পথ চলা শুরু হয়। যদিও প্রচেষ্টা শুরু হয়েছিল 2019 থেকে, তারপর 2000 সালের 1 জানুয়ারি পাঠদান, 2020 সালে পাঠদান শুরু প্রক্রিয়া হয়। তো এরকম একটি জায়গায় এই পাঠদান প্রক্রিয়া একটি ইংলিশ মিডিয়াম মাধ্যম স্কুলের প্রয়োজনটা কেন হলো, এর ভাবনাটা কোথা থেকে শুরু হলো, তার মূল উদ্যোগ কে নিল, সেই কথাগুলোই আমি একটু বলতে চাই। আসলে আমাদের এখানের ভূমিপুত্র, আমার ছাত্র শ্রী গৌরাঙ্গ কান্তি রক্ষিত, যে কলকাতায় বিশেষ হসপিটাল, সবচেয়ে বড় হাসপাতাল SSKM পিজি যাকে বলে, সেখানে দীর্ঘদিন অধ্যাপনা করেছেন, চিকিৎসা করেছেন। তারপর জীবনের শেষ কয়েকটা বছর আরেকটি বিখ্যাত হসপিটাল কলকাতার ক্যালকাটা মেডিকেল কলেজ, সেখানে অধ্যাপনা করেছেন। হঠাৎ একদিন রাত্রিবেলায় তার ফোন পেলাম। সে বলল, স্যার, কমলপুর আমি একটা বাড়ি করেছি, আপনি হয়তো দেখেছেন। আমি বললাম, হ্যাঁ নিশ্চয়ই দেখেছি। আমি তো ভাবছি যে তুমি এটা কি করবে। আমি ভাবলাম তোমার রিটায়ারমেন্টের সময় হয়ে আসছে, হয়তো বা তুমি নার্সিংহোম খুলবে, এইটাই আমাদের ধারণা। ও তখন আমাকে বলল, না স্যার, আমি একটা নার্সিংহোম খুলব না, আমি ওই এলাকায় একবারে ছোট বাচ্চাদের জন্য প্রি প্রাইমারি স্টেজে একটি স্কুল খুলতে চাই। আমি প্রশ্ন করলাম, হঠাৎ এই ধরনের ভাবনা, হঠাৎ এই স্বপ্ন তোমার মনে কি করে এলো? তখন বলল, স্যার, এর পিছনেও আমার একটা ছাত্র জীবনের অনুভূতি আছে। কি সেই অনুভূতি? ও কমলপুর থেকে পাশ করেছে, বুদ্ধিমান ছেলে, কৃতি ছাত্র বিদ্যালয়ের, ইংরেজিতে পড়তে, লিখতে, বুঝতে সবগুলোতেই সাবলীল, কিন্তু অনর্গল ইংরেজি বলার ক্ষমতা, যাকে আমরা বলি যে ফ্লুয়েন্টলি ইংরেজি বলার যে দক্ষতা, সেইটা আমার ছিল না। যার ফলে যখন আমি MBBS ক্লাসের প্রথম বর্ষের ক্লাস শুরু করি, আমি একটু অসুবিধার মধ্যে পড়ি। যদিও সেই অসুবিধা আমরা কিছুদিনের মধ্যে কাটিয়ে উঠি, কিন্তু প্রথমটাই আমরা খুব অসুবিধার মধ্যে পড়তাম। মাস্টারমশাইদের সাথে কোনো ইন্টারেকশন, কোনো করতে পারতাম না। এটা আমাদের একটা দুর্বলতা। তখন থেকে আমার একটা ভাবনা ছিল যে ছোট ছেলেদের প্রথম থেকেই আমরা যেভাবে ইংরেজি শিখি, তার সাথে যেন একটু বলতে পারি, বলার ক্ষমতা যেন অর্জন করতে পারি। আর তার ওই লক্ষ্য নিয়ে
তার দুই ছেলেকে সে প্রথম থেকেই ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করিয়েছে। তার সেই দুই ছেলে দক্ষ, তার সাথে এমটেক ইঞ্জিনিয়ারিং পাস করে এখন আমেরিকায় কর্মরত। তো তার এই যে ভাবনা যে কমলপুরের মতো প্রত্যন্ত জায়গায় এই ধরনের একটা স্কুলের বড় অভাব আছে, আমি ওই ধরনের একটা স্কুল করতে চাই। সুদূর কলকাতায় থেকে মাটির টালি কমলপুরের ছাত্রছাত্রীদের সম্পর্কে ভাবনা চিন্তা, এটা দেখা যায় না। যাই হোক, ও শুধু বলেছিল টাকা পয়সা স্যার যা লাগবে আমি দেব, আমার স্কুল নো প্রফিট নো লস এই নীতিতে চলবে, কোনো রকম আর্থিক বোঝা যেন ছাত্রছাত্রী তথা অভিভাবকের উপর না পড়ে, সেইভাবে স্কুলটাকে পরিচালনা করতে হবে। সেইভাবে আমরা স্কুল শুরু করেছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত সেই বছর এলো কোভিড মহামারী। স্বাভাবিকভাবে যখন আমরা সকলেই গৃহবন্দী, ছাত্রছাত্রীরাও গৃহবন্দী, এমন অবস্থায় স্কুল আর চালানো সম্ভব নয়, স্কুল বন্ধ করে দিতে হলো। তারপর কোভিড মহামারী যখন স্বাভাবিক হয়ে এলো, তখন 22 সালে আবার 22 জানুয়ারি আবার স্কুলটিকে নতুন করে নতুন উদ্যমে শুরু হলো। 22 সালটা চলল। ইতিমধ্যে গৌরাঙ্গর মধ্যে একটি জটিল অসুখ, কিডনির অসুখ শুরু হলো। সেই শারীরিক অসুস্থতার বলে ও একটু মানসিক বিপর্যস্ত হয়ে যায়। আর সেই অবস্থায় আমরা তারপরের বছর অর্থাৎ 23 সাল স্কুলটিকে আর চালু রাখতে পারিনি। তার স্ত্রী, সেও অঙ্কে ডক্টরেট, কলকাতার একটি স্কুলে শিক্ষকতা করে। তার দুই ছাত্রের কথা বললাম, তারা আমেরিকায় কর্মরত। আপ্রাণ চেষ্টা করেও যত রকম চিকিৎসা দরকার সুচিকিৎসার ব্যবস্থা করেও তাকে ধরে রাখতে পারেন। সেই গত 2 মাস আগে আমাদের ছেড়ে চলে যায়। আপনারা শুনে অবাক হবেন, এইরকম একটা পরিস্থিতি যখন ছেলে তার বাবাকে হারিয়েছে, স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, এইরকম একটা মানসিক বিপর্যয়ে তাদের মধ্যে এক দৃঢ় সম্পর্ক তৈরি হলো যৌথভাবে, যে বাবার যে স্বপ্ন সেটাকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে। বাবার কি স্বপ্ন? কমলপুরের বুকে বাচ্চাদের জন্য যে স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, সেটাকে আমাদের গড়ে তুলতেই হবে। ওটা তখনও গৌরাঙ্গর পারলৌকিক ক্রিয়া শেষ হয়নি। এমন অবস্থার মধ্য দিয়ে মনকে দৃঢ় করে ওর ছেলেরা আমার কাছে এলো, এসে দিলীপও ছিল সাথে, এসে প্রস্তাব দিল, মা পাঠিয়েছে আমাদের, আমরা চাইছি স্কুলটা রামকৃষ্ণ মিশনকে আমরা দান করে দেব। ওনারা স্কুলটার সার্বিক দায়িত্ব নেন, পুরো জমি জায়গা ঘর বাড়ি আসবাবপত্র যা আছে সব আমরা দান করে দেব। তো আসার আপনার তো পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সাথে একটা যোগসূত্র আছে, আপনি এটার ব্যবস্থা করে দিন। আমি সাথে সাথেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের সাথে যোগাযোগ করলাম। স্বপন বাবু, একটু আগে যে বলেছিলাম আমার একবারে খুব কাছের মানুষ, যোগাযোগ করলাম। ওখানের মহারাজের সাথে কথা বললেন, মহারাজ পরামর্শ দিলেন একটা বিল্ডিং, একটা স্কুল অধিগ্রহণ করতে গেলে আমাদের যে হেড অফিস বেলুড় মঠ, সেখান থেকে
পারমিশন নিতে হবে, আপনাদের ওখানে যেতে হবে। ওর 2 ছেলে এবং স্ত্রী তারা বেলুড় মঠে 2 দিন গেছে। বেলুড় মঠের অধ্যক্ষ মহারাজকে অ্যাপ্লিকেশন এবং তার আনুষঙ্গিক যে কাগজপত্র সেগুলো দিয়ে এসেছেন। তারা বলেছেন এই মুহূর্তে আমাদের সাধু বল অর্থাৎ মহারাজের সংখ্যা কম, এই সংখ্যাটা একটু বাড়লে আমরা ভাববো আপনাদের স্কুলটা আমরা নিতে পারবো। তখন এখন আপনারা নিজেরা কেমন চালাচ্ছেন চালাচ্ছেন। আমরা ফিরে এলাম, ফিরে এসে আবার রামকৃষ্ণ মিশন যাই। স্বপনবাবু, অধ্যক্ষ মহারাজ, স্বামী শিবপ্রদানন্দজির সাথে দীর্ঘক্ষণ আলোচনা করি কি করা যায়, স্কুলটাকে কিভাবে চালু করব। ওনারাও পরামর্শ দেন যে একটা ট্রাস্টি বোর্ড বা অন্য কিছু গঠন করে আপনারা শুরু করুন। শুরু করতে করতে চালান কিছুদিন, আমরা দেখছি কিভাবে স্কুলটাকে অধিগ্রহণ করা যায়। ওনাদের পরামর্শ মতো আমরা আবার কমলপুরে ফিরে আছি। কমলপুরের যে সব শিক্ষা অনুরাগী ব্যক্তি আছে সকলকে মিটিংয়ে ডাকি, আলোচনা হয়, গভর্নিং বডি ট্রাস্টি বোর্ড গঠন হয়, কিভাবে স্কুলটা পরিচালনা হবে তার একটা ভাবনা চিন্তা চলে, সাথে সাথে প্রচার প্রক্রিয়া চলে এবং স্কুলটার উন্নয়ন সেটারও কাজ চলে। বিভিন্ন জায়গায় নষ্ট হয়েছিল সেগুলোকে সংস্কার করা, রং করা, যাবতীয় কাজ এর মধ্যে হয়েছে। 1 মাসের মধ্যে ছাত্রদের বসার জন্য বেঞ্চ, একই ক্লাসরুমের মধ্যে একই বিল্ডিংয়ের মধ্যে অ্যাটাচ ল্যাট্রিন, বাথরুম, সমস্ত ব্যবস্থা একবারে করা হয়েছে। সমস্ত উন্নয়ন করতে পারছি তা না, আগামী দিনে আমরা আবার আস্তে আস্তে এগিয়ে যাব। যে মাঠটায় আপনারা বসে আছেন এই মাঠটাতে কিছু খেলার সামগ্রী আমরা তার চলছি, দোলনা এটা ওটা সব। আরেকটা অভাব আমরা দেখেছি, আমাদের এই স্কুলে বেশ কিছু দূর থেকে 4-5 কিলোমিটার দূর থেকেও ছাত্রছাত্রী ভর্তি হয়েছে। তাদের মারা ছেলেদের পৌঁছাতে আসে কিন্তু বাড়ি ফিরে যেতে পারে না, আবার সেই 10:30টার পর তাদের নিয়ে যায়। তাদের বসার জায়গা তেমন নেই। এই অভাবটা আমরা দেখেছি। আমরা তাদের আশ্বাস দিয়েছি, আমরা কথা দিয়েছি আগামী দিনে আমরা চেষ্টা করব তাদের একটা বসার মতো ঠিক জায়গা ব্যবস্থা করা। এটা গেল এদিকের দিক। এবারে আসি বিদ্যালয়ের যেটা হৃদয় হাট, যারা সেই শিক্ষক তাদের কথা। আমাদের ট্রাস্টি বোর্ড বিভিন্ন ভাবনা চিন্তা করে বিভিন্ন যোগ্যতা দেখে শিক্ষয়িত্রী নিয়োগ করেছেন। আপাতত আমরা 9 জন শিক্ষয়িত্রী নিয়োগ করেছি, তার মধ্যে 6 জন ফিমেল টিচার, 3 জন মেল টিচার। আমরা মনে করি শিশু মন, চাইল্ড সাইকোলজি মেয়েরা যতটা অনুধাবন করতে পারে আমরা ছেলেরা ততটা পারি না। তাই আমরা চেষ্টা করেছি ফিমেল টিচার নিয়োগ করার। আমরা যোগ্যতা শুধু বড় বড় ডিগ্রির দিকে দেখিনি, বড় বড় ডিগ্রি তাদের আছে, MA পাস, অনার্স পাস, BEd পাস, DLEd পাস, এগুলো আছে। তার সাথে আছে একটি বিশেষ ট্রেনিং যেটা আমরা স্কুল থেকেই তাদের ব্যবস্থা করেছি, বাচ্চাদের উপযোগী ট্রেনিং, মন্টেসরি ট্রেনিং। শিক্ষিকারা সেই ট্রেনিং নিয়েও এসেছে। তো আমরা মনে করি সব কিছুর ছাপিয়ে যেটা একজন শিক্ষিকার গুণাবলী হওয়া উচিত সেটা হচ্ছে ধৈর্য গুণ থাকতে হবে, যত্নশীল হতে হবে এবং স্নেহপ্রবণ হতে হবে। সেই গুণাবলী যাদের মধ্যে থাকবে
তারাই আসল শিক্ষিকা। খুব বড় ডিগ্রির এখানে প্রয়োজন নেই ওই বাচ্চা ছেলেদের শিক্ষা দেবার। এবারে এই সব শিক্ষিকা ছাড়াও আমরা আরো কিছু স্পেশালিস্ট টিচার নিয়োগ করেছি, যেমন ফিজিক্যাল এডুকেশন, যোগ ব্যায়াম শিক্ষা, কম্পিউটারের মাধ্যমে তাদের অডিও ভিজুয়াল শিক্ষা, স্পোকেন ইংলিশ, ইংরাজিতে যাতে কথাটা বলতে পারে ভালো করে তার জন্যে স্পেশালিস্ট স্পোকেন ইংলিশ টিচার, এবং ছোট থেকে যাতে হাতের লেখা ভালো হয়, ভালো ভালো ড্রয়িং করতে পারে তার জন্যে ড্রয়িং টিচার। একটি ভালো খবর আরো এসেছে আমাদের কাছে। এখানে একটা আপনারা দেখবেন কিছু সাইনবোর্ড দেওয়া আছে, পিনাকেল ইনস্টিটিউট, যারা বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার কোচিং দেয়। তারা নিজেরাই স্বতঃপ্রণোদিত হয়ে আমাদের কাছে অ্যাপ্রোচ করেছে। আমরা বাচ্চাদের 3 ডাইমেনশনাল পদ্ধতিতে, অর্থাৎ চোখে চশমা পরে 3 ডাইমেনশনাল পদ্ধতিতে এক বিশেষ ধরনের টেকনোলজি ব্যবহার করে আমরা শিক্ষা দেওয়ার ইয়েটা আপনাদের স্কুলে দিতে যাই। আমরা এখন ফ্রি অফ কস্ট, কোনো কিচ্ছু নেব না, তার মধ্য দিয়ে দিতে চাই। আমরা বলেছি আপনারা আপনাদের আমাদের একদিন দেখান, যদি আমরা বুঝি যে এটা এই বাচ্চা ছেলেদের উপযোগী শিক্ষা এবং খুব ভালো হবে, তখন আপনাদের আমরা সুযোগ দেব। তো যাই হোক, ওটা একটা এখনো করতে পারিনি, কিন্তু তারা প্রস্তাব দিয়েছে, সেটা আপনাদের জানিয়ে রাখছি। আগামী দিনেও আমরা কি করব তারও একটা রূপরেখা আপনাদের জানালাম। আমি আর বক্তব্যকে আবার দীর্ঘায়িত করতে চাইছি না, কারণ আমাদের আরো অনেক বক্তা আছেন, তারা তাদের বক্তব্য বলবেন। আমি শুধু বলবো প্যারেন্টসদের, মা বাবাদের, আমরা কতগুলো নিয়ম করেছি শৃঙ্খলা রক্ষার্থে, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে। আপনারা দয়া করে সেই নিয়মগুলি শৃঙ্খলার স্বার্থে, ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে ব্যবহার করবেন। আপনারা অধিকাংশই সহযোগিতা করছেন, কিন্তু তার মধ্যেও টুকটাক দু একটা ঘটনা ঘটে যাচ্ছে, সেইগুলো যেন না হয়। এই প্রসঙ্গে একটি কথা বলি। ঘটনাটি হচ্ছে, ছাত্রদের নিরাপত্তার স্বার্থে আমরা ডবল আইডেন্টিটি কার্ড ব্যবহার করছি। একটি ছেলের কাছে থাকবে, একটি মা বাবার কাছে থাকবে। ছাত্রছাত্রীকে যখন নিতে আসবে, সেই আইডেন্টিটি কার্ড দেখিয়ে ম্যাডামদের কাছ থেকে ছাত্রছাত্রীকে নিয়ে যাবে। অধিকাংশ গার্জেন সেটা ফলো করছে। ওরই মাঝে দিয়ে একটা ঘটনা হয়ে যাচ্ছে। একদিন দেখা গেল একজন গার্জেন আসেইনি, মা আসেনি, বাবা আসেনি, একজন টোটোওয়ালাকে পাঠিয়ে দিয়েছে। তো ঠিক আছে, কোনো কারণে মা আসতে পারলো না, কোনো কারণে বাবা আসতে পারলো না, হতেই পারে। তৃতীয় কোনো ব্যক্তিকে পাঠিয়ে দিল, ঠিক আছে, তার জন্যই তো আরেকটা আইডেন্টিটি কার্ড দেওয়া আছে, অন্তত সেটা তার কাছে দিন, সেটা দেখে তো তারা দিতে পারে। এই আইনটা করেছি ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে। আপনারা সহযোগিতা করুন, আপনাদের সহযোগিতা না পেলে তো কিছু করা যাবে না। তো এইটা আমরা করতে বলছি। আবার আমাদের যেটা আছে, 3 ক্লাসের 3টা গ্রুপ তৈরি করা আছে। প্রতি গ্রুপে প্রতিদিন ক্লাসে কি পড়ানো হচ্ছে, আগামী দিনের কি হোম টাস্ক, বাড়ির কাজ দেওয়া হচ্ছে, সব কিছু সেখানে উল্লেখ থাকছে। আপনারা কাইন্ডটা একটু ফলো করবেন। কিছু না, একটি দিন আমি দেখলাম এক গার্জেন, আমরা বলেইছিলাম যে আপনাদের কোনো অসুবিধা হলে গ্রুপের মধ্যে জানাবেন, কিন্তু ওইভাবে তো অসুবিধা নয়। তিনি একের পর এক প্রশ্ন করেই যাচ্ছেন, যেন একটা ডিবেট চলছে, বিতর্ক সভা চলছে ম্যাডামদের সাথে সেই ইয়ের মধ্যে। তা না, আপনার অসুবিধা বলুন, ওরা যথাযথ প্ল্যাটফর্মে সেটা আলোচনা করবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে। ওখানটা ডিবেট সভা করবে না। তার জন্য তো ওই গ্রুপটা আমরা তৈরি করিনি। এটা মিসইউজ হচ্ছে, অপব্যবহার হচ্ছে। যাই হোক, শেষ কথা যেটা আমি বলতে চাই, আমাদের লক্ষ্য শুধু এই প্রি প্রাইমারি নয়, আমাদের লক্ষ্য আগামী দিনে প্রাইমারি সেকশন খোলা, স্ট্যান্ডার্ড 1, স্ট্যান্ডার্ড 2, স্ট্যান্ডার্ড 3, স্ট্যান্ডার্ড 4।
যদি আপনাদের পূর্ণ সহযোগিতা পাই এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন পাই, তাহলে আগামী বছর আমরা ওই প্রাইমারি সেকশন আমরা খুলব। এই আশ্বাস দিয়ে সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ শ্রদ্ধেয় সুভাষচন্দ্র মণ্ডল মহাশয়কে। বিদ্যালয়ের ইতিহাসটি একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে আপনাদের সামনে তুলে ধরেছেন এবং এই বিদ্যালয়ের যে একটা বেদনা মাখা ইতিহাস আছে, সেই ইতিহাসটা শুনে আমরা প্রত্যেকেই গভীরভাবে দুঃখিত।